সুপ্রিয় দর্শক ও সুধী, আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের সরাসরি স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে। আপনাদের সাথে থাকছি আমি ডক্টর মলি। দর্শক, আমরা যখন অনেকগুলো ক্রনিক ডিজিজ নিয়ে কথা বলি তখন একটা আশা থাকে যে ক্রনিক ডিজিজগুলোকে আমরা আসলে ট্রিটমেন্ট করে বা লাইফস্টাইল মডিফিকেশন করে অনেকটা কারেক্ট করে ফেলতে পারি, যেমন ডায়াবেটিস, প্রেশার, এই ধরনের যখন ইস্যুগুলো নিয়ে কথা বলি বা কোনো ধরনের ভাইরাল ইনফেকশন নিয়ে কথা বলি তাহলে কিছুটা মেজারমেন্ট নিলে এগুলো কিন্তু কারেক্ট করে ফেলা যায়। কিন্তু যখন আমরা কিছু স্পেসিফিক ডিজিজ নিয়ে কথা বলি, যেরকম হচ্ছে ব্লাড ক্যান্সার, তখন সবার মাথাতে ফার্স্টেই এখন পর্যন্ত কিন্তু ফার্স্টে এটাই আসে যে আসলে ওই পেশেন্ট হয়তো বা বেশি দিন বাঁচবে না, বা আসলে আমরা একটা ফেটাল ডিজিজ নিয়ে যদিও কথা বলছি এবং সে আসলে কতদিন বাঁচবে, বা এখানে আসলে কোনো ট্রিটমেন্টই হয়তো বা নাই, করেও লাভ হবে না। কিন্তু এখন এই জায়গাতে দাঁড়িয়ে আমরা যদি 2026-এ কথা বলছি, অনেক অ্যাডভান্স ট্রিটমেন্ট এসছে এবং সেই অ্যাডভান্স ট্রিটমেন্টগুলো অ্যাভেলেবেলও আছে, কিন্তু আমরা আসলে রাইট জায়গাতে যাচ্ছি কিনা বা রাইট প্লেসে যাচ্ছি কিনা, রাইট ডক্টরের কাছে যাচ্ছি কিনা সেই ট্রিটমেন্টগুলোকে নেওয়ার জন্য, বা আমরা ডায়াগনোসিসটা ঠিকমতো করতে পারছি কিনা। তো এই সবগুলো বিষয় কিন্তু আমরা যদি যত বেশি জানবো তত বেশি কিন্তু অ্যাওয়ার হব এবং সচেতন হব, এবং ফ্যামিলিতে কারো হলে বা নেইবারের কারো হলে, কলিগের কারো হলে আমরা কিন্তু তাদেরকে অ্যাডভাইস করতে পারবো যে এইগুলো অনেক আর্লি ট্রিটমেন্ট নিলে কিন্তু অনেকাংশে আমরা অনেক বেশি সার্ভাইভাল রেট পাচ্ছি এবং ভালো থাকতে পারছি। তো আজকে আমরা চেষ্টা করেছি যে এমন একটা টপিক নিয়ে কথা বলতে, যে এটা হলে পরে আমরা অ্যাডভান্স কী ট্রিটমেন্ট নিতে পারি, আর্লি স্টেজে কী ট্রিটমেন্ট নিতে পারি এবং স্টেপগুলোকে আমরা কীভাবে ফলো করে ভালো থাকতে পারি, সেই বিষয়গুলোকে সার্বিকভাবে তুলে ধরার জন্য আজকের বিষয়টিকে আমরা রেখেছি ব্লাড ক্যান্সার লক্ষণ নির্ণয় ও চিকিৎসা। এবং এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে দুজন সম্মানিত ডক্টর জয়েন করেছেন। আমি একে একে তাদের পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গোল্ড মেডেলিস্ট রক্তরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর ABM ইউনুস, যিনি সাবেক চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন হেমাটোলজি বিভাগে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে। এবং সেই সাথে আছেন ডাক্তার তানজিনা আফরিন, রক্তরোগ, থ্যালাসেমিয়া ও রক্তের ক্যান্সার বিশেষজ্ঞ ও সহযোগী কনসালটেন্ট হেমাটোলজি বিভাগ, ইউনিকো হসপিটাল। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। যাদের ফ্যামিলিতে কি এ ধরনের সাফার আছে, ক্যান্সার হয়েছে, ডায়াগনোসিস হয়েছে, বা মনে হচ্ছে যে এরকম হতে পারে কিনা, ফ্যামিলিতে পজিটিভ ছিল, কারো হিস্ট্রি ছিল, তাদের যে কোনো ধরনের প্রশ্নের জন্য আপনারা কিন্তু সরাসরি ফোন করে কথা বলতে পারবেন আমাদের আজকে দুজন বিশেষজ্ঞ ডক্টরের সাথে আমাদের স্ক্রলে দেখানো নম্বরে, এবং সেই সাথে ফেসবুক থেকে সরাসরি দেখতে লগ ইন করুন www.facebook.com/banglavision এই লিঙ্কটিতে। চলুন দর্শক, আজকে আলোচনা শুরু করা যাক। আমি স্যার এবং ম্যাডাম দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আজকে শ্রুতিশে জয়েন করার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। স্যারের কাছে আমার প্রথম যে প্রশ্নটা থাকে যে স্যার, ব্লাড ক্যান্সার টার্মটার সাথে কিন্তু অনেক ধরনের আশাহত হওয়া, অনেক ধরনের কষ্ট এবং অনেক ধরনের কস্ট, সব কিছু একটার মেলবন্ধন থাকে। কিছু কিছু ট্রিটমেন্ট হয়তো এরকম থাকে যে না হলে পরে ঠিক হয়ে যাবে, এরকম একটা। তো আপনারা তো এই পেশেন্টগুলোকে নিয়ে অনেক ডিল করেন। এখন যদি আমরা একটু জানতে চাই যে আমাদের দেশের প্রেক্ষাপটে এই টার্মটা যখন আমরা ইউজ করি তখন আমরা কি ভাবি, মানে এই বিষয়টি নিয়ে কি ভাবি? চমৎকার একটা প্রশ্ন করেছেন। আমরা লক্ষ্য করেছি বিভিন্ন নাটক, সিনেমা ইত্যাদিতে যদি কোনো একটা ক্যারেক্টারকে খুব সিরিয়াসলি ইল অথবা সে মরে যাচ্ছে, বা তার জীবন প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, এরকম একটা সিনারিও তৈরি করার জন্য তাকে ব্লাড ক্যান্সারে আক্রান্ত করা হয়। যে দেখা গেল যে অমুকের ব্লাড ক্যান্সার হয়েছে, সে তো আর বাঁচছে না, খুব অচিরেই মরে যাবে, মানে এই ভয়াবহতা সৃষ্টির জন্য তাকে এই সিনারিতে নিয়ে যাওয়া হয়। তো এমন একটা সময় ছিল, ধরেন আজ থেকে 20-25 বছর আগে, যখন আমরা বাংলাদেশে প্রথম ব্লাড ক্যান্সারের চিকিৎসা শুরু করি, তখন এটার ব্যাপারে মানুষের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ভিন্ন ছিল। মনে করতে ব্লাড ক্যান্সার যদি হয়েই থাকে তাহলে এর তো আর কোনো রক্ষা নাই, মানে ফর ক্যান্সার দেয়ার ইজ নো অ্যান্সার, এরকম একটা কনসেপ্ট ছিল। কিন্তু এই 20-25 বছর পরেই আসলে সিনারি এটা টোটালি চেঞ্জ হয়ে গেছে। বাংলাদেশে ব্লাড ক্যান্সারের চিকিৎসা আমার মেন্টর প্রফেসর রশিদ স্যারের হাত ধরে আমার হাতেই প্রথম শুরু, মানে পিজি হাসপাতালে। সেখান থেকে আজকে আমরা অনেক দূর চলে এসেছি। যেটা আমাদের দেশে স্বপ্নের ছিল যে বাংলাদেশে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হবে, সেটাও হয়ে গেছে, এবং কার্টি সেল সর্বশেষ যে চিকিৎসা সেটাও বাংলাদেশে খুব অচিরেই হচ্ছে। তো ব্লাড ক্যান্সার আর সেই যে প্রথম যে ভয়াবহ যে ভাইব নিয়ে মানে আমাদের মনে যে দাগ কেটেছিল, আসলে বিষয়টা এরকম না। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই। সাপ শুনলে আমরা ভয় পাই, তাই না? তো দোড়া সাপ আর গোখরো সাপ কি একই জিনিস? নিশ্চয়ই না। তো এই ব্লাড ক্যান্সারের ভিতরেও এমন কোনো ব্লাড ক্যান্সার আছে যার ভয়াবহতা এরকম না, ওই দোড়া সাপের মতো বিষ না, এরকমই আর কি। যেমন একটা CLL, এই CLL এর রোগীর একটা ব্লাড ক্যান্সার, ক্রনিক লিম্ফোয়েড লিউকেমিয়া,
সে ইভেন উইদাউট ট্রিটমেন্ট 10 বছর অনায়াসেই বাঁচতে পারে, আর ট্রিটমেন্ট নিলে তো আরও বেশি বাঁচতে পারে। তো কাজেই আবার যদি আমরা বলি অ্যাকুইট মাইলয়েড লিউকেমিয়া একটা ভয়াবহ ব্লাড ক্যান্সার, এবং সেটা আগে আমরা বলতাম যে অ্যাকুইট মাইলয়েড লিউকেমিয়া হলে তার চিকিৎসা করে তো কোনো লাভ নেই, কিছুদিন বেঁচে থাকবে, এরপরে সে আবার রিল্যাপস করবে, মরে যাবে। কিন্তু বিষয়টা এখন এমন না। এই AML-এর ক্ষেত্রেও নতুন নতুন ড্রাগের মানে ইন্ট্রোডাকশন হয়েছে, যেগুলো দিয়ে আমরা এখন ব্লাড এই অ্যাকিউট মাইলয়েড মানে সবচেয়ে ভয়াবহ যে ব্লাড ক্যান্সার, সেই রোগীদেরকেও আমরা কিন্তু এখন অনেক দিন ভালো রাখার মানে সে ব্যবস্থা এখন রয়েছে, এবং এমনকি অনেক রোগী ভালো হয়ে যাবে। এবং যাদের মানে বয়স আছে, শারীরিক সক্ষমতা আছে, অর্থনৈতিক সক্ষমতা আছে, যাদের ডোনার আছে, যাদেরকে আমরা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে পারি, অস্থিমজ্জা সংযোজন, তাদের ক্ষেত্রে তো সম্পূর্ণ ভালো করা সম্ভব। কাজেই এখন সে প্রথম যে সেই ভয়াবহ যে আমাদের সেটা আসলে আমরা বলতে পারছি না, মানে বলবো না, কারণ অ্যাডভান্স ট্রিটমেন্টের মাধ্যমে, এবং আমরা মনে হয় পুরো প্রোগ্রামের মাধ্যমে অনেক কিছু তুলে ধরবো যে আসলে কি কি আমরা করছি এবং কেন বলছি যে না ওইরকম ভয়াবহতা নেই আসলে। ঠিক একটু ম্যাডামের কাছে আসি, যে ম্যাডাম ব্লাড ক্যান্সার যদিও আমরা ডক্টর আমরা জানি, অনেক সময় দর্শক দিয়েছেন আমাদের সাথে, একটু সংক্ষেপে যদি একটু বলি যে আসলে ব্লাড ক্যান্সারটা বলতে কি বুঝে, এবং সবচেয়ে আগে আমরা কোন ধরনের সাইন সিমটমসগুলো ফেস করলে মনে হয় যে তাকে আমরা এই ধরনের পরীক্ষা নিরীক্ষা করব। অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর মলি। ব্লাড ক্যান্সার বলতে আসলে আমরা বুঝি যে রোগীর বোন ম্যারো বা অস্থিমজ্জা থেকে যখন রক্তের কণিকাগুলো অস্বাভাবিকভাবে এবং অনিয়ন্ত্রিতভাবে বাড়তে থাকে, তখনই এটাকে ব্লাড ক্যান্সার বলে থাকি আমরা। তো আমাদের শরীরে কিন্তু এই বোন ম্যারোতে রক্তকণিকাগুলো একটি নির্দিষ্ট নিয়মে এবং নির্দিষ্ট পরিমাণে তৈরি হচ্ছে, এবং তাদের কিন্তু নির্দিষ্ট কাজ আছে। যেমন ধরেন RBC বা লোহিত রক্তকণিকা, তাদের কাজ হচ্ছে আমাদের শরীরে অক্সিজেন সরবরাহ করা। WBC বা শ্বেত রক্তকণিকা আছে, যেটা আমাদের শরীরে রোগ প্রতিরোধ করে, এবং প্লেটলেট বা অণুচক্রিকা আছে, যেটা আমাদের শরীরে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে বা ব্লিডিংটাকে প্রিভেন্ট করে। তো যখন এই যে অস্বাভাবিক সেলগুলো এবং অপরিণত সেলগুলো যখন অনিয়ন্ত্রিতভাবে বাড়তে থাকে, তখন তারা কিন্তু এই স্বাভাবিক কোষগুলোর জায়গা দখল করে নিচ্ছে। তখন কি হচ্ছে, তখন এই যে হিমোগ্লোবিন বা RBCটা কমে যাচ্ছে, তখন এই রোগীগুলো আমাদের কাছে দেখা যাচ্ছে হিমোগ্লোবিন কম বা অ্যানিমিয়া নিয়ে আসে। দেখা যাচ্ছে তারা অল্প কাজ করলেই ক্লান্ত হয়ে যাচ্ছে, অবসাদ, দুর্বলতা, বিষণ্ণতা, এরকম ধরনের প্রবলেমগুলো নিয়ে আসে। এবং যেহেতু প্লেটলেটও কমে যায়, তখন সেক্ষেত্রে পেশেন্টরা ব্লিডিং নিয়ে আসে। দেখা যায় যে অল্প আঘাতেই তাদের গায়ে কালশিটে বা মানে ছোপ ছোপ দাগ পড়ে যাচ্ছে, বা দাঁতের মাড়ি থেকে রক্ত যাচ্ছে, বা ইউরিন বা স্টুলের সাথে অল্প অল্প রক্ত যাচ্ছে। এছাড়াও যেহেতু WBCর পরিমাণ বেড়েও যেতে পারে বা কমেও যেতে পারে, সেই জন্য তাদের নর্মাল রোগ প্রতিরোধ ক্ষমতাটা চলে যায়, সেই জন্য রোগী আমাদের কাছে ইমিউনিটিটা অনেক কমে যায়, ইনফেকশন নিয়ে প্রেজেন্ট করে, তাই জ্বর থাকে পেশেন্টের। এবং লিম্ফোমার ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টের বিভিন্ন জায়গায় যে লসিকা গ্রন্থিগুলো বা যে লিম্ফ নোডগুলো, সেগুলো বড় হয়ে যায়, এবং রোগীর জ্বর থাকে, জ্বরের সাথে অনেক ঘাম দিয়ে জ্বরটা ছাড়ে, এবং সাথে রোগীর ওজন কমে যায়। এছাড়াও হচ্ছে বিভিন্ন আরও দুর্বলতা, রক্তক্ষরণ, এই ধরনের সিমটমগুলো যখন একজন পেশেন্ট, এই যে জ্বরের কথাটা বারবার আসছে, যে আমরা নিজেরাও জানি যে ক্যান্সারের সাথে জ্বরের একটা সম্পর্ক থাকে, যে অনেকদিন ধরে জ্বর হলে এটাকে একটা, বাট এখন যে ভাইরাল জ্বরটাও যেহেতু হচ্ছে, তো আমরা এটার কি আলাদা কোনো প্যাটার্ন আছে, মানে জ্বরটা অনেক দিন থাকবে বা বারবার ফিরে আসবে, এ ধরনের কি কোনো ব্যাপার থাকে কিনা? কারণ অনেক সময় দেখা যায় জ্বর হলে আমরা কিন্তু লাইটলি নেই, দেখা যাচ্ছে প্যারাসিটামল জাতীয় ওষুধ খেয়ে বসে থাকি, কিন্তু এদিক দিয়ে দেখা যাচ্ছে স্টেজিংটা বেড়ে যাচ্ছে ক্যান্সারের, বাট আমরা দেখছি না বিষয়টা। তো এই জায়গাটাতে আসলে কি করা যেতে পারে? এখানে যেটা বলছেন যে ভাইরাল জ্বর যেটা, ডেঙ্গু যেটা, সেটাতে তো সাধারণত 5 থেকে 7 দিনের একটা জ্বরের হিস্ট্রি থাকে, এবং আলটিমেটলি কিন্তু আস্তে আস্তে জ্বরটা কমে যায়। কিন্তু যেটা অ্যাকিউট লিউকেমিয়া, সেখানে রোগী অ্যাকিউট পেশেন্টগুলো তো আসলে খুব খারাপ থাকে, অ্যাগ্রেসিভ থাকে, তাদের জ্বরটা কিন্তু মানে ওভাবে চলে যায় না, 7 থেকে 15 দিন জ্বরটা থাকছে, সাথে পেশেন্টের অসম্ভব দুর্বলতা লাগছে। মানে আলটিমেটলি পেশেন্টের যদি জ্বর থাকে, তাহলে অবশ্যই উনি এই সিমটমগুলোকে অবহেলা না করে একজন হেমাটোলজিস্টের শরণাপন্ন হবেন। তিনি তখন পরীক্ষা নিরীক্ষা করে তাকে বলবেন যে না, আপনার ভাইরাল ফিভার নাকি এটা অন্য খারাপ কিছু বা ব্লাড ক্যান্সার। কারণ সেটা হলো এই যে জ্বরের যে প্যাটার্নটা, একবার জ্বর এলো, অ্যান্টিবায়োটিক খেলো, জ্বরটা ভালো হয়ে গেল, আবার কয়েকদিন পর আবার পুনরায় জ্বর আসলো, আবার অ্যান্টিবায়োটিক ভালো, এই যে ঘন ঘন সংক্রমণ রিকারেন্স হচ্ছে, কেন হচ্ছে? তার শরীরে প্রতিরোধ ক্ষমতা কম, ইমিউনিটি নাই, যে কারণে একবার সে ওখান থেকে মুক্তি পেল, বাট আবার সেকেন্ড টাইম সে অ্যাটাক্ট হলো, তাই না? তো কাজেই তার প্রতিরোধ ক্ষমতা না থাকার কারণে ঘন ঘন সংক্রমণ, এইটাই হলো সিমটম। এই ঘন ঘন সংক্রমণের কারণেই তার ওই জ্বর, বারে বারে জ্বর আসা। অনেক ধন্যবাদ। স্যারের কাছে আবার একটু যাচ্ছি, যে স্যার যেহেতু ম্যাডাম যেহেতু বলছেন যে সাইন সিমটমসগুলোর মধ্যে জ্বরের একটা ব্যাপার থেকে স্যার বলছিলেন বারবার রিকারেন্ট হচ্ছে, তো তখন আসলে
মানে আমরা তো ইউজুয়ালি ধরনের বিষয়গুলোতে একটা মেডিসিনের ডক্টরের কাছে যাই, তো মেডিসিনের ডক্টরের প্রতি আপনাদের কি সাজেশন থাকবে বা রোগীর প্রতি কি অ্যাডভাইস থাকবে যে কি ধরনের পরীক্ষা নিরীক্ষাগুলো করা উচিত বা রোগীরও আসলে একটু এগিয়ে আসা উচিত কিনা এই ব্যাপারটিতে? জি, খুব চমৎকার প্রশ্ন করেছেন। আসলে প্রথম ক্লিনিক্যাল যে সিনারিও, এখান থেকে আমাদের একটা মানে গেস করা সম্ভব, একটা ধারণা করা সম্ভব ক্লিনিক্যাল ফিচারগুলো দেখে। রাইট। তো এই ব্লাড ক্যান্সারের রোগীদের কতগুলো সিমটম একেবারে স্পষ্ট, যেমন তার রক্ত স্বল্পতা, তাদের চোখ দেখলে পরে প্যালোর দেখা যাবে, হিমোগ্লোবিন ফ্যাকাশে কমে যাচ্ছে, হয়ে যাওয়া, তার দুর্বলতা, ঘন ঘন সংক্রমণ, বারে বারে জ্বর আসছে, কেমন। এই সঙ্গে যদি তা দেখা গেল যে বিভিন্ন জায়গা থেকে রক্তক্ষরণের প্রবণতা, দাঁতের মাড়ি দিয়ে রক্ত যাচ্ছে, এমনকি চামড়ায় মানে গোটা গোটা ছোট ছোট মশার কামড়ের মতো লাল লাল ফুসকুড়ি এবং দেখা যাচ্ছে, অথবা তার অন্য অন্য জায়গা থেকেও রক্ত যাচ্ছে। তো ইয়াং মহিলা যদি হয়, তার মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে, কেমন। তো তার সংক্রমণ, রক্ত স্বল্পতা, রক্তক্ষরণজনিত সমস্যা, এবং এর সাথে যদি যোগ হয় কোনো একটা অর্গানের এনলার্জমেন্ট, সেটা লসিকা গ্রন্থি হতে পারে, সেটা স্প্লিন হতে পারে, সেটা লিভার হতে পারে, কেমন। এই কটা যদি সংযোগ একত্রে হয়ে যায়, তাহলে এটাকে আমরা ট্রায়াড বলি, যে মানে ব্লাড ক্যান্সারের যেটা ট্রায়াড, সেটা হলো রক্তশূন্যতা, রক্তক্ষরণজনিত সমস্যা এবং ওই যে ঘন ঘন সংক্রমণ। এরা যদি থেকে যায়, তাহলে আমাকে সাসপেক্ট করতে হবে ক্লিনিক্যালি যে তার আসলে রক্তের কোনো সমস্যা হয়েছে। এখন আমরা সাধারণত রুটিন রক্ত পরীক্ষায় চেক আপ দিই, একটা সিবিসি, কেমন। তো রক্তের সিবিসি এবং তার সাথে যদি পেরিফেরাল ব্লাড ফিল্ম, এবং এই সিবিসিটাকে অ্যানালাইসিস করে, সিবিসি তো মেশিনে কাউন্টে সাধারণত সব জায়গায় দিয়ে থাকে, এটা দিয়ে আপনি অত কিছু পাবেন, ব্লাড কাউন্টের যে রাইট, এটা মেশিন কাউন্ট করে। আপনি যখন পেরিফেরাল ব্লাড ফিল্ম দিবেন এবং একজন রক্তরোগ বিশেষজ্ঞ যখন এটাকে অ্যানালাইজ করবে, তখন উনি বুঝতে পারবেন যে এর ভিতরে ব্লাড ক্যান্সারের কোনো কোষ আছে কিনা বা ওই ধরনের কোনো সিমটম আছে। শুধুমাত্র মেশিনে যদি কাউন্ট করেন সিবিসি, এটা দিয়ে কিন্তু আসলে ব্লাড ক্যান্সার বোঝার খুব ডিফিকাল্ট হবে। এটা দেখতে হবে একজন হেমাটোলজিস্ট বা একজন অভিজ্ঞ যিনি প্যাথোলজিস্ট, ওনাকে দেখতে হবে যে ব্লাড ফিল্মের ভিতরে অ্যাবনর্মাল কোনো ব্লাডের কোষ এখানে দেখা যাচ্ছে কিনা। এবং সেক্ষেত্রে রোগীদের একটু সচেতন হতে হবে, তার যদি হিস্ট্রিতে থেকে থাকে যে বারবার রিকারেন্ট তার জ্বর হচ্ছে, এবং তখন কি আসলে তাদের নিজেদেরই উচিত হবে একজন রক্তরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়া। উনি ইমিডিয়েটলি যেটা করতে পারেন, উনি একটা রক্ত পরীক্ষা করতে পারেন, বা যদি রক্তের কোনো সিমটম থাকে, রক্ত স্বল্পতা, রক্তক্ষরণজনিত সমস্যা, সংক্রমণ তো আসি, তাহলে উনি সরাসরি একদম, রক্ত স্বল্পতা হলে তো সরাসরি যেতেই পারেন, রক্তক্ষরণ হলে তো সরাসরি যেতেই পারেন, এখানে তো মিডিয়া কাউকে দরকার নাই, কোনো মেডিসিনের ডাক্তার দরকার নেই। সেক্ষেত্রে কি স্যার আপনার মানে এটা মনে হয় কিনা যে যদি এটা করতো রোগীরা, মানে এই ধরনের নিজেরাও একটু সচেতন হয়ে, তাহলে কি আমরা অনেক আগেই ব্লাড ক্যান্সারগুলো ডিটেক্ট করতে পারতাম কিনা, মানে আর্লি স্টেজেই আসলে ডিটেক্ট করা পসিবল ছিল? আমার মনে হয় যদি জনসচেতনতা এমন হয় যে কিডনি রোগ হলে কিন্তু কিডনি ডাক্তারের কাছে চলে যায়, একজন গাইনোকোলজিস্টের কাছে মহিলারা চলে যায়, তাই না। শিশুর কোনো রোগ হলে শিশুর কাছে চলে যায়, স্কিনের রোগ হলে স্কিনের কাছে চলে যায়। তেমনি যদি আমরা রক্তের কোনো রোগ দেখা যায়, রক্ত স্বল্পতা, রক্তক্ষরণজনিত সমস্যা, কেমন ঘন ঘন সংক্রমণ, তাহলে উনি সরাসরি একজন রক্তরোগ বিশেষজ্ঞের কাছে, হেমাটোলজিস্টের কাছে চলে আসতে পারে। অথবা যদি ওখানে না পাওয়া গেল, ওনার এলাকায় যেখানে মেডিসিন স্পেশালিস্ট পাওয়া যাচ্ছে, ওনার কাছে দেখালে উনি আলটিমেটলি এটাকে ডাইরেক্ট করবে। যদি উনি ম্যানেজ করতে পারলেন তো ভালো, এবং যদি ম্যানেজ করতে না পারেন, রক্তের কোনো জটিল কোনো বিষয় হয়, উনি আলটিমেটলি হেমাটোলজিস্টের কাছে রেফার করে দেন। অনেক ধন্যবাদ। আমি আবার একটু ম্যাডামের কাছে আসছি। স্যার যেহেতু বলছিলেন যে একজন হেমাটোলজিস্টের সিবিসি রিপোর্টটা দেখাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, তাহলে অনেক কিছু বুঝতে পারেন। এখন আমরা যখন পেশেন্টের সব কিছু মিলিয়ে একটা আইডিয়া করে নিই যে তার হতে পারে, তখন আমরা আর কি পরীক্ষা নিরীক্ষা দিই, এবং সেই পরীক্ষা নিরীক্ষাগুলো সবগুলিকে আমাদের দেশে আছে কিনা? আচ্ছা, যেটা সিবিসি এবং পিবিএফ, এটা দেখলেই কিন্তু একজন দক্ষ হেমাটোলজিস্ট বুঝতে পারেন যে রোগীর ক্যান্সার আছে কিনা, কারণ ওই যে ইম্যাচিউর সেলগুলো থাকে, সেগুলো কিন্তু সিবিসি পিবিএফে আমরা বুঝতে পারি। তো যখন আমরা সিবিসি পিবিএফে দেখি যে ব্লাড ক্যান্সার মানে আছে, তখন আমরা এটা কনফার্ম করার জন্য আরও কিছু টেস্ট করি। একটা বোন ম্যারো পরীক্ষা করি, যেখান থেকে আর কি রক্তের সেলগুলোর উৎপত্তি, সেই বোন ম্যারো, সেখান থেকে বোন ম্যারো স্টাডি করি। এবং একটা ইম্পর্টেন্ট পরীক্ষা আমরা পাঠাই, সেটা হচ্ছে ইমিউনোফেনোটাইপিং বা ফ্লো সাইটোমেট্রি। এই পরীক্ষাটার মাধ্যমে আমরা নিশ্চিত করি যে কোন ধরনের ক্যান্সারটা হয়েছে। আগে কিন্তু এই পরীক্ষাটা আমাদেরকে ইন্ডিয়াতে পাঠাতে হতো, কিন্তু বর্তমানে কিন্তু বাংলাদেশে আমরা এই পরীক্ষাগুলো আমরা নিজেরাই করছি, এবং দেখা যাচ্ছে যে একদিন 2 দিনের মধ্যেই রিপোর্টগুলো ছেড়ে দিচ্ছি আমরা। আগে কিন্তু এই রিপোর্ট পেতে অনেক সময় 2 সপ্তাহ লেগে যেত, কিন্তু ক্যান্সার পেশেন্ট, অ্যাকিউট লিউকেমিয়ার পেশেন্টগুলো মেডিকেল ইমার্জেন্সি কেস, এগুলোকে আপনার খুব দ্রুতই চিকিৎসা দিতে হবে। এবং ফ্লো সাইটোমেট্রি করার পরে আমরা আরেকটি ইম্পর্টেন্ট পরীক্ষা করি, সেটা তো আপনারা তো বলাই হয়েছে যে এটা একটা জেনেটিক ডিফেক্ট থাকে। তো সেই জেনেটিক ডিফেক্টগুলো নির্ণয় করার জন্য আমরা ক্যারিওটাইপিং এবং
মলিকুলার সাইটোজেনেটিক্স, এই পরীক্ষাটা করি। এই পরীক্ষাটা আসলে খুবই ইম্পর্টেন্ট, কারণ এই পরীক্ষাটা করে আমরা রিস্ক স্ট্র্যাটিফিকেশন করি, করে আমরা রোগীদেরকে 3টা ভাগে ভাগ করি যে পেশেন্ট ভালো, মধ্যম নাকি খারাপ গ্রুপে পড়ে। কারণ এই জিনিসটা আমাদের করতেই হবে, কারণ এটার ভিত্তিতে আমরা কিন্তু পেশেন্টের চিকিৎসাটা ডিসাইড করি। যেমন পেশেন্ট যদি ভালো গ্রুপে পড়ে তাহলে কিন্তু উনি কেমোথেরাপিতে রেসপন্স করবে এবং তার ট্রান্সপ্লান্টেরও খুব একটা দরকার নেই। কিন্তু পেশেন্ট যদি পুয়ার রিস্কে পড়ে তাহলে কিন্তু আমাদেরকে কেমোথেরাপিও অত ভালো রেসপন্স করে না, এবং যদি ট্রান্সপ্লান্টও করা হয় তাও কিন্তু রিল্যাপস করার চান্সটা থেকে যায়। আর মাঝামাঝি যে গ্রুপটা আছে, মধ্যম গ্রুপ, তারা হচ্ছে কেমোথেরাপিতে রেসপন্স করে, কিন্তু কেমোথেরাপিতে রিমিশনে যাওয়ার পরে আমাদের কিন্তু বোন ম্যারো ট্রান্সপ্লান্টের একটা প্ল্যান করতে হয়। আবার একটু স্যারের কাছে ফেরত আসবো। স্যার যেহেতু বলছিলেন, প্রথমেই একটা কথা বললেন যে ব্লাড ক্যান্সারের ভয়াবহতাটা এখন আর আগের মতো নেই, কারণ সবগুলো টাইপ কিন্তু একই দিকে যায় না। টাইপগুলো যদি একটু সহজ বাংলায় আমাদেরকে বলেন, যে আসলে যারা দেখছে আমাদের সাথে দর্শক। ব্লাড ক্যান্সার বলতে আসলে আমরা কি বুঝি, মানে টাইপগুলো তো ব্লাড ক্যান্সারে যে আমরা 3টা ভাগে যদি ভাগ করি, একটা হলো লিউকেমিয়া, যেটা রক্তের শ্বেতকণিকার সরাসরি ক্যান্সার, যেটা 2 নম্বর হলো লিম্ফোমা, যেটা লসিকা গ্রন্থি, আমরা জানি যে গলার বিভিন্ন খাজে বাজে, যেমন বগলে, তারপরে রানের চিপায় যে ছোট ছোট গুড়ি গুড়ি আপনাদের মানে লসিকা গ্রন্থি লিম্ফ নোডগুলো থাকে, সেইগুলো আমাদের ক্লিয়ারেন্সের কাজ করে শরীরে, কেমন ওটা ডিটক্সিফিকেশনের কাজ করে। ব্লাড থেকে তারা টক্সিক পদার্থগুলো নিয়ে লিম্ফের মাধ্যমে এটাকে নিষ্কাশন করে দেয়। কিন্তু যখনই তারা আক্রান্ত হয় তখন তারা ফুলে যায় এবং বড় বড় হয়ে যায়। আমরা প্রথমে গলায় দেখতে পাই একটা মার্বেলের মতো, তারপর একটু বড় হয়ে সুপারির মতো, একটা আপেলের মতো, তাই না? তো এই যে লসিকা গ্রন্থিগুলো মানে বেড়ে যে ক্যান্সারটা হয়, এটাকে বলি আমরা লিম্ফোমা। 3 নম্বর যেটা হলো সেটা হলো মাল্টিপল মাইলোমা। এটা একটি বৃদ্ধ বয়সে হয় এবং এর সিমটম হিসাবে দেখা যায় যে লো ব্যাক পেন। একজন বয়স্ক মানুষ, মধ্যম বয়স বা একটু বেশি বয়স্ক মানুষ, যারা ঠিকমতো মানে নড়তে চড়তে পারছেন না, মানে বসলে উঠতে পারছেন না, মানে সেজদায় গিয়ে নামাজ পড়তে পারছেন না, তাদের শরীরে প্রচণ্ড রকম ব্যথা। তার মানে হলো তার হাড়ের ভিতরে ক্ষয়, মানে প্রচণ্ড রকম ক্ষয় হয়েছে, যেখানে উনি বেন্ড করতে পারেন না, উনি স্ট্যান্ড করতে পারেন না। তো এইটা হলো মাল্টিপল মাইলোমা, যেটা বোনের ভিতরে থেকে হাড্ডির ক্ষয় করে ফেলে এবং প্রচণ্ড রকমের ব্যথা হয়, এবং কোনো কোনো সময় হাড্ডিটা এমনভাবে ক্ষয়প্রাপ্ত হয় যে অটোমেটিক ফ্র্যাকচার হয়ে যায়, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার বলে। আপনি একটা কিছু ধরে, একটা বালতি ধরে উঁচু করতে গেলেন, হাতে এখান থেকে ভেঙে গেল। এবং এটা হলো মাল্টিপল মাইলোমা। তো আমরা 3টা গ্রুপে আমরা ভাগ করলাম। এখন লিউকেমিয়ার ভিতরে আপনার আবার টাইপ আছে, অ্যাকিউট লিউকেমিয়া আছে, ক্রনিক লিউকেমিয়া আছে। তো অ্যাকিউট লিউকেমিয়ারে খুব দ্রুত, ওই একদম সুস্থ মানুষ ছিলেন, 1-2 সপ্তাহের মধ্যেই বা 1-2 মাসের মধ্যেই তার হঠাৎ করে তার ক্যান্সার তৈরি হয়ে গেল। মানে এটা মানে ঝড়ের গতি তার আগমন। আবার এই সিমটমগুলো অত্যন্ত তীব্র, এবং তাকে যদি আপনি চিকিৎসা না দেন তাহলে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাসের ভিতরে একদম সে বিছানায় পড়ে যাবে, এবং দেখা গেলো যে আপনি সঠিকভাবে চিকিৎসা না করলে সে কয়েক মাসের মধ্যেই হয়তো বা তার মৃত্যু হতে পারে। এটা হলো অ্যাকিউট লিউকেমিয়া। আবার ক্রনিক লিউকেমিয়া দীর্ঘদিন ধীরে ধীরে আসে, ধীরে ধীরে যায়, অর্থাৎ তার সিমটমটা অত ভয়াবহ না, বাট এটা আস্তে 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 ডেভেলপ করতে থাকে, এবং এটা যখন একদম শেষ পর্যায়ে কমপ্লিকেশনের দিকে যায়, তখন আপনাকে যদি চিকিৎসা আপনার তাকে না আনা হয় তাহলে সেখান থেকে তার একটা বিপর্যয় ঘটতে পারে, কিন্তু সেটা আসতেও সময় লাগে। এটা যেমন ওইটা যেমন বললাম অ্যাকিউট লিউকেমিয়া ঝড়ের গতিতে চলে আসে, এটা বিষয় না, হয়তো 6 মাস 1 বছর আগে থেকে শুরু হয়েছে, দেখা গেল যে রক্তের একটু কাউন্ট বেড়ে গেল, অথবা পেটে হাত দিলে দেখা গেল বাঁ দিকে একটা চাকার মতো শক্ত মনে হচ্ছে, অর্থাৎ প্লিহাটা বড় হয়ে যাচ্ছে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই ক্রনিক লিউকেমিয়াগুলো অন্য রোগের চিকিৎসা করতে গিয়ে রুটিন টেস্টের মাধ্যমে ধরা মানে তার সিমটমটা আগে এত ভয়াবহ হয় না, এবং এটা দীর্ঘদিনের মানে রোগ, এবং চিকিৎসা করলে দীর্ঘদিন ভালো, এমনকি লাইফ লং ভালো থাকতে পারে, এবং চিকিৎসা না করলেও সে কয়েক বছর ভালো থাকতে পারে। বাট অ্যাকিউট লিউকেমিয়ার ক্ষেত্রে সেটা সেরকম না। আবার এই অ্যাকিউট লিউকেমিয়ার ভিতরে, ক্রনিকের মধ্যে আমরা যদি কোষের ভিন্নতা ধরি, তাহলে ব্লাডের ভিতরে টি সেল আছে এবং বি সেল আছে, মাইলয়েড সেল আছে এবং লিম্ফয়েড সেল আছে, তাই না? তো মাইলয়েড সেলের যে মানে ইয়াগুলো অ্যাকিউট লিউকেমিয়া, যেটাকে আমরা বলি অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া AML, এইটা বেশি ভয়াবহ, এবং এটা আগে ভালো করা যেত না, এখন কিছু ক্ষেত্রে এটাও ভালো করা সম্ভব। 2 নম্বর যেটা, সেটা হলো যে লিম্ফয়েড লিউকেমিয়া। লিম্ফয়েড লিউকেমিয়া যদি বাচ্চাদের হয়, 15 বছরের নিচ পর্যন্ত যদি এই মানে বয়সে যদি বাচ্চাদের হয়, এটার 80%-এর বেশি রোগ এই কেমোথেরাপি দিয়ে ভালো করা সম্ভব। আবার একটু অ্যাডাল্টের ক্ষেত্রে যদি হয়, সেখানেও অত পার্সেন্টেজ ভালো না হলেও ভালো, তবে এই মাইলয়েড তো অবশ্যই ভালো। আবার এই লিম্ফয়েডের ভিতরে টি সেল এবং বি সেল আছে,
তো বি সেল বেটার দেন টি সেল। বি সেল যদি হয়ে থাকে তাহলে তার প্রগনোসিস ভালো, টি সেলের থেকে। টি সেল হলে তার প্রগনোসিস একটু খারাপ, তার জন্য হয়তো বেশি মানে দামি বলেন অথবা পাওয়ারফুল বলেন এই কেমোথেরাপি তাকে দিতে হবে। এবং এর ক্ষেত্রে আমরা কেমোথেরাপি তার সাথে রেডিওথেরাপি বা কম্বিনেশন অথবা দুইটা আলাদা আলাদা করে আমরা চিকিৎসা করতে পারি, নির্ভর করে কোন জায়গায় সে অ্যাফেক্টেড হয়েছে, কতটুকু অ্যাফেক্টেড হয়েছে এবং কেমোথেরাপির পরে তার কতটুকু তার রেসিডুয়াল ডিজিজ থেকে গেল, এর উপরে আমাদের চিকিৎসা নির্ভর করে। আর ক্রনিক লিউকেমিয়ার ক্ষেত্রে আমরা ওরাল মেডিকেশন দিয়ে বছরের পর বছর করতে পারি। স্যার এখানে একটা কথা বলছিলেন, আমি তো এখানে ম্যাডাম ক্যাট করতে বলবো। স্যার একটা কথা বলছিলেন কি যে ক্রনিক যেটা সেটা কিন্তু অনেক পরে অন্যান্য ডিজিজের ট্রিটমেন্টের সময় ডায়াগনোসিস করতে গিয়ে বের হয়ে আসে ফিচারটা, এবং সেটা হচ্ছে যে ট্রিটমেন্ট করলে আস্তে আস্তে ভালো হয়ে যেত। আমরা তো এটা অনেক পরে ধরতে পারছি, তো সেক্ষেত্রেও কি আসলে রিকভার করতে পারে অনেকটা রোগীরা? মানে ক্রনিক লিউকেমিয়াগুলোর ক্ষেত্রে দেখা যায় কি পেশেন্ট অনেক সময় অনেক সিমটম থাকে না, পেশেন্ট হয়তো হালকা দুর্বল লাগছে বা পেটের বাঁ দিকে একটা চাকা মানে বড় হয়ে গেছে, স্প্লিন বড় হয়ে গেছে, এটা সিএমএল এর ক্ষেত্রে। এছাড়াও সিএলএল এর ক্ষেত্রেও দেখা যায় যে বিভিন্ন জায়গায় লিম্ফ নোডগুলো বড় হয়ে যায়, কিন্তু প্রাথমিক পর্যায়ে সিএলএল এ কিন্তু চিকিৎসা লাগে না। যখন দেখা যায় যে হিমোগ্লোবিন কমে যাচ্ছে বা প্লেটলেট কমে যাচ্ছে বা অর্গানোমেগালি হচ্ছে, তখন পেশেন্টের ট্রিটমেন্টের প্রয়োজন হয় সিএলএল এর ক্ষেত্রে। আর সিএমএল যেটা, এটা একটা ক্রনিক লিউকেমিয়া, এখানে যে একটা স্পেসিফিক ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি হয়, ক্রোমোজোম 9 এবং 22-এর মধ্যে অংশবিশেষের আদান প্রদানের ফলে একটা বিশেষ ধরনের ক্রোমোজোম তৈরি হয়, সেটাকে বলে বিসিআরএবিএল ফিউশন প্রোটিন নামক একটা প্রোটিন তৈরি হয়, যেটা থেকে বেশি বেশি টাইরোসিন কাইনেজ তৈরি হয়। তো এটার অ্যাগেনস্টে যেটা টার্গেটেড থেরাপি আমাদের বাংলাদেশে কিন্তু এখন অ্যাভেলেবেল, টাইরোসিন কাইনেজ ইনহিবিটর, যেটা এই ওষুধগুলো আমরা এখন ইউজ করছি এবং বাংলাদেশেই অ্যাভেলেবেল, আমাদের ফার্মাসিউটিক্যালগুলো তৈরি করছে, সুলভ মূল্যেই পাওয়া যাচ্ছে, এবং এইটা দিয়ে চিকিৎসা করার পরে রোগটা কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসে। আচ্ছা, আমি আবার একটু স্যারের কাছে যাব, যেহেতু ম্যাডাম আমাদের সাথে শেয়ার করলেন অলরেডি যে অনেক ড্রাগ অ্যাভেলেবেল। এই জায়গাটাতে যদি একটু স্যার আসি, যে এই যে ট্রিটমেন্টটা আমরা কি আসলে অনেকটুকু এগিয়ে এসেছি কিনা, এবং আমরা আসলে এই ফিচারটা যদি বলি যে আমরা ট্রিটমেন্টগুলো কিভাবে স্টার্ট করি প্রথমে? খুব সুন্দর প্রশ্ন। ব্লাড ক্যান্সারের চিকিৎসা পিজি হাসপাতালে শুরু হয় 90 সাল থেকে, তার মানে 36 বছর প্রায়, তাই না? প্রথম যখন শুরু করি, আমি ছিলাম প্রথম অ্যাসিস্ট্যান্ট, আমার স্যার ছিলেন প্রফেসর রশিদ স্যার। আমরা তখনকার সময় যে অ্যাভেলেবেল কেমোথেরাপি ছিল, এই কেমোথেরাপিগুলো দিয়ে আমরা সব মানে অধিকাংশ রোগী গিয়ে ভালো করতে পারতাম না। একদিন আমি স্যারকে গিয়ে বললাম, স্যার আমার খুব খারাপ লাগে এদের যখন কান্না দেখি, আপনি এই চিকিৎসা ছেড়ে দেন, যাদেরকে আমরা ভালো করতে পারছি না তাদেরকে মেরে লাভ কি। তো এই ছিল তখনকার সিচুয়েশন। তখন আমরা কম্প্রোমাইজড ওয়েতে দিতাম, অনেকটা পেলিয়েটিভ, যাতে সে সুস্থভাবে কিছুদিন বেঁচে থাকে, বানাতে করতে পারছি না, আবার যদি মানে কঠিনভাবে দেই তাহলে মরে যাচ্ছে, তাই না? সেই সিচুয়েশন যদি আজকে আমরা স্বীকার করি, আজকে ওরকম নাই, বিষয়টা টোটালি সিনারিও চেঞ্জ হয়ে গেছে। এখন এই কেমোথেরাপি দিয়ে বা আরো যে টার্গেটেড থেরাপি আছে, ইমিউনোথেরাপি আছে, কেমন এইগুলো দিয়ে এখন মানে অনেক রোগী আছে যাদেরকে রোগীই মনে হয় না। আমি যোগ করে বলি যে একটা রোগীর চিকিৎসা দেওয়ার পরে যে 2-3 মাস পরে কেউ যদি আপনাকে রোগী বলে, আপনি তাকে ধরে নিয়ে আসবেন, তার মানে কি, মানে সে তো ভালো হয়ে যাচ্ছে, তাই না? তাকে রোগী বলার আর কোনো সুযোগ থাকছে না। তো আমাদের এই কেমোথেরাপি, রেডিওথেরাপি, এর সাথে আগের কেমোথেরাপি ছিল কনভেনশনাল কেমোথেরাপি, অ্যান্টি ক্যান্সার ড্রাগ, কেমন? তো সেই অ্যান্টি ক্যান্সার ড্রাগ অ্যাপ্লাই করতে গিয়ে ক্যান্সার কোষ ধ্বংসের সঙ্গে সঙ্গে মানে তার যে ভালো কোষগুলো আশেপাশে যেগুলো আছে সেগুলো ধ্বংস হয়ে যেত। আপনি বোন ম্যারো থেকে আমাদের বিভিন্ন রক্তের কোষ উৎপাদন হয়। এখন আমরা একটা থেরাপি দিলাম অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়ার, তাহলে সে মাইলয়েড কোষগুলোকে যখন ধ্বংস করবে, তার সাথে অন্য কোষগুলোকে ধ্বংস করে ফেলছে। জি, যদি শত্রুর বাড়িতে বোম মারা হয়, তার পাশেও তো তার সেকা লাগবে, একটু লাগবে না? তার প্রতিবেশীরাও তো এফেক্টেড হবে। বিষয়টা এরকমই। তখন তার এই ক্রাইসিস সৃষ্টি হয় এবং সে অসুস্থ হয়ে যায়। এখন টার্গেটেড থেরাপি এমনভাবে বের হয়েছে যে একদম স্পেসিফিক্যালি যে শত্রু যে ওই মানে ওই বাড়িটাতে ওই রুমের ভিতরে, ওখানে গিয়ে তাকে আমরা আঘাত করবো, আশেপাশে কেউ এফেক্টেড হবে না। এবং তার প্রেসিশন এত সুন্দর এবং তার ফলটাও এত সুন্দর যে আশেপাশে কোনো সাইড এফেক্টও এফেক্টেড হয় না, এবং তার এই ডিজিজটা কন্ট্রোলের ক্ষেত্রে অত্যন্ত বেশি এটা মানে কার্যকর। এই ধরনের চিকিৎসা আমাদের যাকে ইমিউনোথেরাপি বলেন, টার্গেটেড থেরাপি বলেন, এগুলো তো আছেই। এরপরেও যারা মানে এটাতে আমরা যাদেরকে নিরাময় করা সম্ভব হলো না, তাদেরকে অস্থিমজ্জার সংযোজন, যেমন আমরা কিডনি ট্রান্সপ্লান্ট করি না, কিডনি খারাপ, ওটাকে সব ফেলে দাও, একটা নতুন কিডনি, ভালো কিডনি লাগিয়ে দাও। বোন ম্যারো ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে আমরা তো আর বোন ম্যারোকে সরাতে পারি না, ফেলে দিতে পারি না।
তখন থেরাপি দিয়ে বোন ম্যারোর ভিতরে যে সেলগুলো, খারাপ সেলগুলো আছে, সেইগুলোকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়ে ভালো বোন ম্যারোর বীজ ওখানে আবার বপন করে দেওয়া হলো। ওখান থেকে আবার গ্রো করবে, গ্রো করে তার প্রয়োজনীয় যে রক্তের কোষগুলো সেইগুলো তৈরি করবে এবং সেসব বলে বলে। এটা হলো অস্থিমজ্জার সংযোগ। এখানে আবার একটু ম্যাডাম ক্যাট করি। স্যার যেহেতু একটা কথা বলছেন 1990 সাল থেকে ম্যাডাম যেহেতু এই সময়টিতে অনেক ট্রিটমেন্ট দিচ্ছেন, তো এই যে অনেক দামি ওষুধ আগে আমরা ব্যবহার করতাম, সেইখান থেকে দেখা যাচ্ছে আমাদের লোকালি অনেক মেডিসিন প্রডিউস হচ্ছে, তো আমরা কি আসলে ওগুলো দিয়ে ট্রিটমেন্ট করে ভালো ফল পাচ্ছি কিনা? হ্যাঁ হ্যাঁ, আমাদের দেশের ফার্মাসিউটিক্যালগুলো তাদের সাধ্যের মধ্যে ওষুধগুলো তৈরি করছে এবং আমরাও ইউজ করছি এবং পেশেন্টরাও ভালো হচ্ছে। মানে আগে যেরকম যেটা বললো যে আগে অনেক কিছু অ্যাভেলেবেল ছিল না, কিন্তু বর্তমানে যে টার্গেটেড থেরাপি, মলিকুলারলি টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি, এগুলোর মাধ্যমে কিন্তু ওদের কিওর রেটটা অনেকখানি বেড়ে গেছে। মানে লোকালি প্রডিউস যেহেতু হচ্ছে তাই কস্টিংটাও কম পড়ছে, রোগীদের জন্য আসলে বেনিফিটেড হচ্ছে, রোগীরা মানে অ্যাফোর্ড করতে পারছে, সুলভ মূল্যে পাচ্ছে। কারণ যেটা বাইরে থেকে আনাতে হতো বা অ্যাভেলেবেল ছিল না, তার থেকে তো এখন যেগুলো নিজেদের ফার্মাসিউটিক্যালগুলো যেহেতু তৈরি করছে, তারা এগুলো থেকে বেনিফিটেড হচ্ছে এবং রোগীরা ভালো হচ্ছে। আমি একটা এক্সাম্পল বলি, সেটা হলো সিএমএল এর ক্ষেত্রে ইমাটিনিব। ইমাটিনিবের প্রথম আবিষ্কার হলো 2002 সালে, এটা ক্লিনিক্যালি মানে ইফেক্টিভ হয়, পাবলিকলি এটা ইউজ করা শুরু হয়। সেই গ্লিবেকের 100 মিলিগ্রামের একটা ট্যাবলেট ক্যাপসুলের দাম ছিল 1300 টাকা বাংলাদেশি টাকা। তার ডেইলি 4টা করে ক্যাপসুল লাগতো, 4 তারও 52, 5200 টাকা ডেইলি লাগতো। তাহলে মাসে কত? অনেক না, 1.5 লাখের উপরে তার এই মানে টাকা লাগতো, ওইটা দিয়ে চিকিৎসা করলে। সেই একই জিনিস বাংলাদেশে এখন মানে তৈরি হচ্ছে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি, এটার জেনেরিক যেটাকে বলে, ওটার মানে লোকাল ভার্সনটা আর কি। তো তার দাম মাত্র মানে ক্ষেত্র বিশেষে 200 থেকে 300 টাকার মধ্যে, এক এক কোম্পানি এক এক রকম। 400 মিলিগ্রামের একটা, কোথায় সেই মানে 5200 টাকা আর কোথায় 2 থেকে 300 টাকা। তো এখন এটা অ্যাফোর্ডেবল। আমরা তো তখন সিলেক্টিভ কিছু রোগীকে আমরা দিতে পেরেছি যারা এটা অ্যাফোর্ড করতে পারতো। এখন কিন্তু অলমোস্ট সবাই মানে এইটা অ্যাফোর্ড করতে পারে এবং অনেক রোগী ভালো আছে। অনেক ধন্যবাদ স্যার। আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব, যে যেহেতু আমাদের দেশের প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর থেকে যায়, সেটা হচ্ছে যে জীবনযাত্রার মান এবং লাইফস্টাইল। সো এইটা কি আসলে ক্যান্সারের সাথে কতটুকু সম্পৃক্ত, বা এটা দিয়ে আসলে আমরা কতটুকু পেশেন্টকে ভালো রাখতে পারি সেটা সম্পর্কে জানবো, এবং সেই সাথে আমাদের আরও কিছু অ্যাডভান্স ট্রিটমেন্ট সম্পর্কে আমরা জানবো। তার আগে স্যার একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি। সুপ্রিয় দর্শক, মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটির এই পর্যায়ে সময় হয়ে এসেছে ছোট্ট একটি বিরতিতে যাবার। বিরতির পর ফিরে আসছি, থাকবেন আমাদের সাথেই। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে এলাম মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলছিলাম আজকে, সেটা হচ্ছে ব্লাড ক্যান্সার। আমরা ব্লাড ক্যান্সার অনেকগুলো টাইপসের মধ্যে একটা টাইপস যেটা আমরা কথা বলছিলাম, যে AML CML, অ্যাকুট মাইলোইড লিম্ফোমা এবং অ্যাকুট সাইটোপ্লাস্টিক লিম্ফোমা। আমরা লিম্ফোমাটা নিয়ে কথা বলছিলাম স্যার, যে হজকিন্স এবং নন হজকিন্স দুইটা বলছিলেন। আমরা কি এগুলোর কি ট্রিটমেন্ট করে পেশেন্টকে অনেকটা ভালো আউটকাম দিতে পারছি কিনা এখনকার যে অ্যাডভান্স ট্রিটমেন্টগুলো আছে স্যার? অবশ্যই। আগে তো আসলে লিম্ফোমা ট্রিটমেন্ট অত বেশি অ্যাডভান্স ছিল না। আমরা চপ নামক একটা কেমোথেরাপি রেজিমেন্ট ছিল, যেটা দিয়ে মোস্টলি চিকিৎসা করা হতো নন হজকিন্স লিম্ফোমাতে। কিন্তু তাতে দেখা যেত যে একটা প্রপোর্শন অফ পেশেন্ট কিছুদিন পরে আবার রিল্যাপস করতো। নন হজকিন্স লিম্ফোমা, তারপরে এখানে আপনার এই নন হজকিন্স লিম্ফোমাকে আবার আমরা আরও অ্যানালাইসিস করে এর ভিতরে ওই সিডি মার্কার অনুযায়ী, সাইটোজেনেটিক্স অনুযায়ী কেমন বিভিন্ন রকমের ভাগ করা হলো, কেমন DLBCL, MGL, অনেক কিছু এর ধরনের। তো এখন এক একটার মোডালিটি এক এক রকম এবং এক একটার চিকিৎসার ওই টার্গেট এক এক রকম। এখন আমরা যখন টার্গেটেড থেরাপির সাথে যোগ করলাম, আমরা রিটুক্সিম্যাব, কেমন এটা যখন এই মানে চপের সাথে আমরা যোগ করলাম, আর চপ হয়ে গেল, আর মানে রিটুক্সিম্যাব, এখন এখানে দেখা গেল যে এর আউটকামটা অনেক অনেক ভালো। এবং দেখা গেল যে এই চিকিৎসা করার ফলে মানে মানে আর চপ দিয়ে চিকিৎসা করে ম্যাক্সিমাম রোগী ভালো হয়ে যায়। তো আমরা সেই ভালো হলো কিনা আমরা কিভাবে অ্যাসেস করি, আমরা পেট সিটি স্ক্যান করি। আচ্ছা, আমরা শুরুতে পেট সিটি স্ক্যান করে দিই, কোথায় কোথায় তারা ছবি আসবে একদম ছবির মতো পরিষ্কার, যে এখানে যেটা আমরা দেখতে পাই না, যেটা আলট্রাসাউন্ড করে পাওয়া যায় না, কিন্তু ওখানে ছবি আসবে, ছোট্ট একটা স্পট থাকলে সেটা ছবি আসবে। সেটা আমরা ইনিশিয়ালি আমরা বেজ লাইন ধরলাম, চিকিৎসার পরে আমরা আবার পেট সিটি চেক করে দেখি যেটা কমেছে কিনা। কমে গেল।
এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা গেলো যেটা নেগেটিভ হয়ে গেছে। যদি নেগেটিভ না হয় সেকেন্ড লাইন থেরাপিতে আমরা কিছু দেই। যখন এটা পেট ক্লিয়ার হয়ে গেল, একদম টোটালি তার কোথাও কোনো নাই, রেমিশনে চলে গেল, তখন ডিজিজ ফ্রি, যখন আর কোথাও তার রেসিডিউ নেই, তখন আমরা এই রিটুক্সিম্যাব দিয়ে কিছুদিন মানে মেইনটেনেন্স থেরাপি, এবং তাতে করে দেখা যায় যে ম্যাক্সিমাম রোগী ভালো থাকে। কেমন? এবং হজকিন্সের ক্ষেত্রে যেটা জি স্যার, হজকিন্সের ক্ষেত্রে আমরা ক্লাসিক্যালি এবিবিডি একটা রেজিমেন আছে, স্ট্যান্ডার্ড রেজিমেন, এইটা দিয়ে আমরা চিকিৎসা করি। আমরা 6 মাস চিকিৎসা করি, 1 মাসে 2বার করে 2টা এপিসোডে তাকে কেমোথেরাপিটা দেওয়া হয়, এবং এতে ম্যাক্সিমাম রোগী ভালো হয়ে যায়। কিন্তু এটার মতোই নন হজকিন্সের মতো কিছু রোগী কিন্তু রিল্যাপস হয়, রিফ্র্যাক্টরি থাকে। তখন তার ক্ষেত্রে টার্গেটেড থেরাপি আছে, নেবুলিম্যাব আছে, ব্রেন্টুজিম্যাব আছে, আরও এরকম অনেক মানে থেরাপি, টার্গেটেড থেরাপি আছে, যেগুলো দিলে পরে সে কিন্তু ভালো থাকে। তার মানে স্যার যে হজকিন্স লিম্ফোমাটা নন হজকিন্সের অনেকটা ভালো, যদি আমরা বলি অনেকটা ভালো। ম্যাডামের কাছে একটু আসতে চাচ্ছি যে একটা রোগী, ক্যান্সার আক্রান্ত রোগী, যে ধরনের টাইপ সিরি হোক না কেন, ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে, সে যদি তার লাইফস্টাইলটা ভালো রাখে, হেলদি লাইফস্টাইল লিড করে, তাহলে কি তার আউটকামটা অন্যান্য রোগীর চেয়ে অনেক ভালো থাকে কিনা? হ্যাঁ জি, অনেক সুন্দর প্রশ্ন। ধরুন একটা রোগী ক্যান্সার ডায়াগনোসিস হলো, যদি সঠিক সময় ডায়াগনোসিস হয় এবং সঠিকভাবে চিকিৎসা চলতে থাকে, তাহলে চিকিৎসার পাশাপাশিও আরও অনেক কিছুর প্রয়োজন আছে। সেটা হচ্ছে তার জীবনযাত্রার মানে মানটাও চেঞ্জ করতে হবে। সেটা হচ্ছে তাকে প্রতিদিন প্রচুর পরিমাণে শাকসবজি, ফলমূল খেতে হবে, প্রচুর পানি পান করতে হবে। এছাড়াও আমাদের ব্লাড ক্যান্সারের রোগীদের যখন কেমোথেরাপি দেওয়া হয়, দেওয়ার পরে যখন WBC কাউন্টটা কমে যায়, তখন আবার কিছু রেস্ট্রিকশন থাকে। যেমন তখন তাকে সেই মুহূর্তটায় তাকে কাঁচা কিছু খাওয়া যাবে না, কাঁচা ফল খাওয়া যাবে না, কাঁচা কোনো ধরনের সবজি খাওয়া যাবে, কাঁচা কিছুই খাওয়া যাবে না, সালাদ। তো তখন তাকে সেই জিনিসগুলো মেনে চলতে হবে, এবং হচ্ছে পেশেন্টকে যদি কোনো বাজে অভ্যাস থাকে তাকে সেগুলো ত্যাগ করতে হবে। এবং এখানে পেশেন্টের ব্লাড ক্যান্সার চিকিৎসা কিন্তু একটা সমন্বিত চিকিৎসা ব্যবস্থা। পেশেন্টের কেয়ার গিভারও কিন্তু খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। পেশেন্টের কেয়ার গিভারকে অনেক কাজ করতে হয়, পেশেন্টের জন্য ব্লাড ম্যানেজ করতে হয়, কেমোথেরাপির ওষুধগুলো ম্যানেজ করতে হয়, প্লাস পেশেন্টের যে খাবারটা সেটাও কিন্তু তাদেরকেও দেখতে হয়। এই জন্য পেশেন্টের কেয়ার গিভার যদি সচেতন থাকেন তাহলে, এবং হচ্ছে পেশেন্ট যদি তার লাইফস্টাইলটা চেঞ্জ করেন এবং হেলদি লাইফস্টাইলে চলে যান এবং ডক্টরের পরামর্শ অনুযায়ী তার খাওয়া দাওয়া সব কিছু মেনটেন করে, এবং পেশেন্টের যদি ডায়াবেটিস থাকে বা প্রেশার থাকে সেগুলো যদি কন্ট্রোলে রাখেন, তাহলে অবশ্যই চিকিৎসার আউটকামটা অনেক বেশি ভালো থাকে। স্যারের কাছে প্রশ্ন, যেটা শেষ পর্যায়ে যেহেতু আমরা আছি স্যার, তাই আমরা জানতে চাচ্ছি যে আমরা অনেকগুলো অ্যাডভান্স ট্রিটমেন্ট নিয়ে কিন্তু কথা বললাম পুরো প্রোগ্রামটাতে, এবং আগে কিন্তু এগুলো নেওয়ার জন্য কিছু হলে আমরা পার্শ্ববর্তী দেশে যেতাম, সিঙ্গাপুর, ইন্ডিয়াতে অনেক দেশে আমরা যেতাম, কিন্তু দেখা যাচ্ছে এত বেশি টাকা দিয়ে এফোর্ড করাটা কিন্তু এখনকার রোগীদের জন্য সম্ভব না। তো আমরা কি করোনার পরে এই সিচুয়েশনটা বা সিনারিটা অনেকটাই পরিবর্তন করতে পেরেছি কিনা? হ্যাঁ, অবশ্যই এই সিনারিওটা আসলে ওইরকম নাই। তো এখন যেটা আছে সেটা হলো যে আমরা ডায়াগনোসিসের ক্ষেত্রে কোথাও যদি ঠেকে যাই, মানে টু বি ভেরি ফ্রাঙ্ক, এখনো আমরা ডায়াগনস্টিক প্রেসিশনে একদম পুরোপুরি যেতে পারি না। কিছু কিছু টেস্ট এখন আমাদেরকে বাইরে পাঠাতে হয়। তো ওই সিচুয়েশনে যখন আমরা ডায়াগনোসিস মানে পুরোপুরি আমরা প্রেসিশনে আসতে পারছি না, তখন কিছু রোগীকে হয়তো বাইরে চিকিৎসা, এখান থেকেই স্যাম্পল পাঠানো যায়। আবার কেউ কেউ বাইরে গিয়ে চিকিৎসা, অথবা কেউ মনে করেন যে ঠিক আছে আমরা একটু রিভিউ করি, বা একজনের সঙ্গতি আছে যে আমরা বাইরে একটু দেখে আমি আর একটা ওপিনিয়ন, সেকেন্ড ওপিনিয়ন নিই বা বেটার ওপিনিয়ন নিয়ে এখন যেটা হয়, আগে তারা দীর্ঘদিন চিকিৎসার জন্য যাওয়ার ট্রেনটা ছিল অনেক বেশি, এখন এই ট্রেনটা কমে গেছে, এবং তারা গেলেও তারা ওখান থেকে একটা ওপিনিয়ন নিয়ে এসে আসলে কিন্তু মানে কন্টিনিউ করে বাংলাদেশ। তো আমি মনে করি যে করোনার আগের যে সিচুয়েশন ছিল এবং করোনা পরবর্তী সময় এই সিনারিওটা টোটালি চেঞ্জ হয়ে গেছে। এবং পার্শ্ববর্তী দেশে আপনি যদি ওখানকার স্ট্যাটিস্টিক্স নেন, যে দেখবেন যে আগে ওনাদের হাসপাতালে এই বাংলাদেশি রুগী মানে কত পার্সেন্ট ছিল, এখন কত পার্সেন্ট আছে, সেই তুলনায় দেখবেন যে অনেকখানি কমে গেছে। কেননা আমাদের দেশে আগে ওরকম ভালো কর্পোরেট হাসপাতাল ছিল না, উন্নত মানের চিকিৎসা ছিল না, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ছিল না, যেগুলো এখন আমাদের দেশে হয়েছে। কেমোথেরাপির ফুল রেঞ্জ আমরা লোকালি প্রোডিউস হচ্ছে অনেকগুলো, অনেক দাম দিয়ে কিনতে হতো, এবং হাসপাতালের ডেভেলপমেন্টও ভালো হয়েছে। এবং আমাদের সবচেয়ে বড় কথা হলো যে এই বিশেষজ্ঞ চিকিৎসা যারা চিকিৎসা করবেন, আমরা যখন চিকিৎসা শুরু করি আমরা 1-2 জন, প্রথম 90 সালের কথা, ঠিক আছে, মানে প্রফেসর রশিদ স্যার এবং ওনার ছাত্র প্রথম FCBS শুরু করলাম যখন। এরপর এখন ধরেন মোর দ্যান 200 হেমাটোলজি বাংলাদেশে হয়েছে, ম্যাক্সিমামই আমাদের ছাত্রছাত্রীরাই। তো কাজেই তখন এরকম পাওয়া যেত না, আর তখন সচেতনতাও ছিল না যে মানে চিকিৎসার জন্য কার কাছে যাবে, এটা ছিল একটা কনফিউশন, নাই। তো এটা না থাকার কারণে আমরা স্পেসিফিক চিকিৎসকও পাচ্ছেন, এখানে ওষুধও পাচ্ছেন,
ক্ষেত্র এবং বিশেষে ফ্যামিলি মেম্বারও দেখা যাচ্ছে অনেক সচেতন। ক্ষেত্র বিশেষে দু একটা কেসের ক্ষেত্রে তারা বাইরে যাওয়ার প্রয়োজন পড়ে, অনেকে আবার একটা সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার জন্য বাইরে যান, বাট দে কাম ব্যাক। অনেক ধন্যবাদ। আমরা একদমই যেহেতু শেষ পর্যায়ে আছি, আমি একটু ম্যাডামের কাছে জানতে চাচ্ছি যে আসলে ক্যান্সারের এই যে আপনারা একদম অ্যাজ এ হোল যে ট্রিটমেন্টটা দিচ্ছেন, সেখানে আসলে আশার বাণীটা আমরা কোথায় দেখতে পাচ্ছি, বা শেষ কোনো পরামর্শ যদি দর্শকদের উদ্দেশ্যে থাকে? বর্তমানে চিকিৎসা ব্যবস্থার উন্নতির ফলে ক্যান্সার মানে এখন আর মৃত্যু নয়। আগে যেমন বলা হতো ক্যান্সার মানে কোনো অ্যান্সার নাই, এখন আর ব্যাপারটা সেরকম মোটেও নাই, এখন অ্যান্সার আছে। এবং বর্তমানে যেসব নতুন নতুন মানে মেডিসিন আমরা পাচ্ছি, যে টার্গেটেড থেরাপি এবং ইমিউনোথেরাপি, এগুলোর মাধ্যমে কিন্তু আমাদের মানে রোগীগুলো আর মানে সাকসেস রেটটা আগের থেকে অনেকখানি বেড়ে গেছে। এবং এছাড়াও ধরেন AML, যেটা অনেক খারাপ ধরনের একটা ক্যান্সার, যাদের বৃদ্ধ বয়সে হয়, যারা কেমোথেরাপি নিতে পারছে না, যাদের শরীর মানে শারীরিক অবস্থা নাই যে কেমোথেরাপিটি নিতে পারবে, তাদের জন্য কিন্তু এরকম টার্গেটেড থেরাপি, মুখে খাওয়ার ওষুধ চলে আসছে, এবং এইসব ওষুধের মাধ্যমে কিন্তু তারাও অনেক দিন পর্যন্ত ভালো থাকছেন। তো এই জন্য ক্যান্সার হয়েছে মানে যে চিকিৎসা করব না বা আর কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, ব্যাপারটা এমন নয়। আপনি যদি সঠিক সময়ে সঠিক বিশেষজ্ঞের কাছে আসতে পারেন এবং সঠিক সময়ে যদি রোগটা ডায়াগনোসিস হয়ে চিকিৎসা শুরু হয়, কেমোথেরাপি, রেডিওথেরাপি, স্টেম সেল ট্রান্সপ্লান্ট, ইমিউনোথেরাপি বা টার্গেটেড থেরাপি, যেটাই আপনার দরকার আপনার বিশেষজ্ঞ চিকিৎসক আপনাকে দিবেন, এবং তার মাধ্যমে কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে আমাদের অনেক রোগী ফিরে যাচ্ছেন। তো এই জন্য আমি বলবো যে অবশ্যই আপনি সচেতন থাকবেন, কারণ আপনার সচেতনতাই পারে যে আপনার এবং আপনার প্রিয়জনের জীবন বাঁচাতে। এবং আপনার শরীর আপনাকে যখনই কোনো ছোটোখাটো সংকেত দিবে, সেটাকে অবশ্যই অবহেলা করবেন না। এটা অবশ্যই খুব দ্রুত আপনি একজন ডক্টর শরণাপন্ন হন এবং সেটার ব্যাপারে আপনি সচেতন থাকুন। এটাই। স্যারের কাছে জানতে চাচ্ছি স্যার, যে এই যে সার্বিকভাবে আমরা অনেকগুলো সব ট্রিটমেন্ট নিয়ে কথা বললাম, স্যার যদি প্রতিরোধ এবং সেই সাথে পরামর্শ দেন যে জীবনযাত্রার মানের সাথে আসলে কতটুকু ইম্পর্টেন্ট এটাকে আসলে প্রিভেন্ট করা। আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। তো এর আগে আমাদের যে কথাটা আমরা আগে বললে ভালো হতো এবং শেষে বললে আরো ভালো, এই জন্য যে মানে সবাই শেষে জিনিসটা সবাই মনে রাখবে, সেটা হলো যে আমরা যদি একটু জানি যে ব্লাড ক্যান্সার কেন হয়, কোন সিচুয়েশনে হয়, এবং সেটা যদি আমরা অ্যাভয়েড করি, তাহলে তো আমাদের মানে সচেতনতা এসে গেল, প্রতিরোধ এসে গেল। তো ব্লাড ক্যান্সার হওয়ার জন্য আমরা কোনো ক্যান্সারের সঠিক কারণ জানি না, বাট কিছু কিছু কারণকে দায়ী করা হয় যে তারা এই ক্যান্সার তৈরির জন্য দায়ী হতে পারে। তার ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হলো যে ফ্যাক্টরটা হলো কেমিক্যাল এক্সপোজার। তো আমরা যে বিভিন্ন ধরনের কেমিক্যাল এক্সপোজারে আসি, যার থেকে ক্যান্সারের ঝুঁকি থাকে, যেমন অ্যারোমেটিক মানে কম্পাউন্ডগুলো, বেনজিন ড্রাইভ কম্পাউন্ডগুলো, পেট্রোলিয়াম জাত কম্পাউন্ডগুলো। তো যারা পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রিতে, পেট্রোল পাম্পেও যারা কাজ করে, ইভেন যারা কোবলার মানে জুতো পলিশ করে বসিয়েছেন, ওর যে কালির যে গন্ধটা, এটাও কিন্তু ক্যান্সার। রঙের ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে, যারা পেইন্টটা রং করে, ওই রঙের ভিতর থেকে যে গন্ধ, ইভেন মহিলাদের জন্য যারা লিপস্টিক ব্যবহার করেন, রিমুভার ব্যবহার করেন, ওই রিমুভারটাও কিন্তু ওই একটা খারাপ কেমিক্যাল। তো এর এক্সপোজারে যারা দীর্ঘদিন আসবে, তাদের কিন্তু এই ক্যান্সারের ঝুঁকিটা থাকে। খাবারের ভিতরে আমরা এই কেমিক্যালকে শরীরের মধ্যে ঢুকে যায়। খাবারে যে প্রিজারভেটিভসগুলো দেওয়া হয়, কেমন এটা যাতে না পচে, কেমন ফরমালিন দেওয়া হয়, আরও অনেক কিছু দেওয়া হয়। পাকার জন্য কাঁচা কলা আপনি ট্রাকে উঠিয়ে দিলেন দিনাজপুর থেকে, একটু মানে কার্বাইড ছিটিয়ে দিলেন, কারোর বাজার সকালবেলা দেখলেন সব পেকে গেছে। তো এই যে ইয়েগুলো, তাই না, কাঁচা আম রাজশাহী থেকে পারলেন, একটু কার্বাইড ছিটিয়ে দিলেন, সকালবেলা পেকে গেছে সব। তা আমরা এই যে কেমিক্যাল মানে দিয়ে খাবারগুলোর ভিতরে যে এই মানে ফুড অ্যাডাল্ট্রেশন, এইগুলোর থেকে আমরা যে গ্রহণ করি কেমিক্যালগুলো, এগুলো আমাদের জন্য ক্যান্সার। আপনি নিশ্চয়ই দেখেছেন যে র্যাবের একটা মানে প্রতিবেদন, তাদের যে অভিযানে চাইনিজ রেস্টুরেন্টে যে স্যুপের ভিতরে রংটা পেয়েছিল, সেই রংটার উৎস হলো ডাইং ইন্ডাস্ট্রিতে, টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে যে কাপড়ের রং ব্যবহার করে, সেই রং তারা স্যুপের মধ্যে দিয়ে দিয়েছে। এটা যে কত ডেঞ্জারাস, শুধুমাত্র ক্যান্সার না, লিভার, কিডনি, ব্রেন, অনেক কিছুই তার দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে। তারপর এটা হলো আপনার কেমিক্যাল ফুড। আমরা এই ফুডের ভিতরে আমাদের ম্যাক্সিমাম ফুড, এটা গেলো আপনার কেমিক্যাল দেওয়া ফুড। আপনি যে তৈরি করেন ফুডটা, তৈরি করার সময় আমরা সবাই খুব ফ্রাই পছন্দ করি, অতিরিক্ত ফ্রাই করি, হ্যাঁ ফ্রাই পছন্দ করি, আমরা পোড়া পছন্দ করি, বারবিকিউ, তাই না, তারপরে ধরেন গ্রিল ইত্যাদি। এখন এই প্রোটিনটাকে যখন আগুনের মধ্যে সরাসরি হিট দেওয়া, ট্রান্স ফ্যাটি অ্যাসিড, সিম্পল এক্সাম্পল, মাটিটাকে পুড়ে আমরা ইট তৈরি করি, না,
আরো বেশি পড়লে জামাইট হয়ে যায়, তাই না? ওটা তো ওর মাটিতে আর তো back এই করে জায়গাতে আসলে আমাদেরকে আসলে অনেক সচেতন হতে হবে, জি, যেহেতু তো স্যার আমাদের এই ফুড যাদের যত ন্যাচারাল ফুড হবে আমাদের তত জন্য বেশি তত ভালো হবে। স্যার অনেক ধন্যবাদ, আমি আসলে দুজনকে অনেক ধন্যবাদ দিতে চাচ্ছি, কারণ অনেকগুলো ইনফরমেশন আজকে কিন্তু আমরা জেনেছি এবং যারা দর্শক আমাদের সাথে দেখেছেন তারা অনেক উপকৃত হয়েছেন। স্যারকে অনেক ধন্যবাদ এবং ম্যাডামকে অনেক ধন্যবাদ আমাদের আপনাকে সাথে অনেক আজকে ধন্যবাদ। জয়েন করার জন্য। সুপ্রিয় দর্শক, মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটি আজকে আমরা কথা বলেছিলাম ব্লাড ক্যান্সার নিয়ে এবং সেটার কারণ এবং নির্ণয় এবং চিকিৎসা আমরা কিভাবে করতে পারি। অনেক কিছু জানতে পেরে দর্শক আশা করি উপকৃত হয়েছেন। আবারও দেখা হবে আগামী শুক্রবার ঠিক একই সময়ে। ততদিন পর্যন্ত অপেক্ষা থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।